অনুষ্ঠানের প্রথম দিনের অন্তিম অনুষ্ঠানে উপস্থিত সমস্ত দর্শক মণ্ডলীদের বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বিদ্যালয়ের প্রাণপুরুষ ও ভূমিদাতা শিবনাথ বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদকে পাথেয় করে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর পদরেণু মাথায় নিয়ে শুরু করতে চলেছি এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা, মা, মাটি, মানুষ। রচনা স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। আবহ সঙ্গীত গোপীকান্ত চ্যাটার্জি। শব্দ নিয়ন্ত্রণ ও রূপসজ্জায় কল্পনা সাজঘর। সম্পাদনা, দৃশ্য পরিকল্পনা তীর্থপতি হাজরা ও অসীম মণ্ডল। নির্দেশনা সুপ্রভাত চ্যাটার্জি। উদ্যোক্তা প্রধান শিক্ষক মাননীয় অরিন্দম মিশ্র মহাশয়। পরিবেশনায় গঙ্গাটিপুরি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দির। ভাষ্য রচনা ও ভাষ্যপাঠ বাণীকুমার সিনহা। চরিত্রলিপি মহিম সুপ্রভাত চ্যাটার্জি, অসীম দয়াময় হাজরা, যুধিষ্ঠির চঞ্চল মণ্ডল, মদন ও শ্যামল সুশীল কুমার দত্ত, শিবনাথ তীর্থপতি হাজরা, ইন্দ্র অর্ণব মণ্ডল, জগদীশ মাস্টার সঞ্জীব ঘোষ, পরিমল রাজীব ঘোষ, কামাল তীর্থাংশু দত্ত, মাতন অসীম মণ্ডল, জটা বলাই দাস বৈরাগ্য, লখাই গোপীকৃষ্ণ চ্যাটার্জি, কুমুদ হিমাংশু বিশ্বাস, বরেন সুব্রত থান্দার, কল্যাণী চম্পা মণ্ডল, চিত্রা সোমা ঘোষ, আদুরি ইতি দাস, সাবিত্রী কল্পনা সরকার, বিশু কর্ণজিৎ ঘোষ। দশ মাস 10 দিন সযত্নে মাতৃগর্ভে লালিত পালিত হওয়ার পর স্থাপিত হয় সন্তানের সঙ্গে মায়ের প্রথম সম্পর্ক ক্রন্দনের মধ্যে দিয়ে। আস্তে আস্তে সন্তানের কমল স্পর্শে মাতার মধ্যে অনুভূত হয় এক স্বর্গীয় আস্বাদন। তৈরি হয় মা ও মেয়ের এক অবিচ্ছেদ্য নারীর টান। শিশুর অস্ফুট কণ্ঠের মধুর স্বরে শিহরণ জাগায় মা ধ্বনিতে। গর্ভধারণের সহযোগিতায় ছোট্ট ছোট্ট পায়ে ধরিত্রী মাতার পক্ষে শিশুর কমল পদস্পর্শে চলতে চলতে কখন এক সময় মাটির সঙ্গে গড়ে ওঠে এক নিবিড় আন্তরিক অবিচ্ছেদ্য সম্পর্ক। মাটির সহিষ্ণুতা শিক্ষায় একটু একটু করে বড় হতে হতে আমরা পরিণত হই পরিণত মানুষকে। দায়, দায়িত্ব, কর্তব্যের দীক্ষা আমাদের সচেতন মানব সত্তাকে জাগরিত করে। সমাজে ঘটে চলা অন্যায়, অপরাধ, শোষণ, অবিচার আমাদের বিবেক সত্তাকে দংশন করে। অন্তর আত্মা থেকে প্রতিধ্বনিত হয় আমরাও মানুষ। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা, মা, মাটি, মানুষ। জাগো
গন্ধ বেরোচ্ছে। আরে চিনবে চিনবে, চিনবার সময় হলেই ঠিক চিনে নেবে, নাকি বলো দিদিমণি? একজন ভদ্র মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় তাও শেখনি বুঝি? ছোট লোক চাষারা কত বুদ্ধি! দিদিমণি শোনো। শোনো নয়, শুনুন। আরে তোমার দাদা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলিকে যে তুমি বলে কথা বলে, তুমি কি করে ভাবছো যে তোমাকে আমি আপনি কি করে কথা বলবো? চলো রাধুনি, মাছ পেলে বেশি বেশি করে দিয়ে আসবি। জ্যৈষ্ঠী মাসে পুঁটি পেট ভর্তি নি, পুঁটি পেলে বেশি বেশি করে দিবি, মনে থাকবে তো? তা থাকবে না কেন? মনের মানুষ যখন খেতে চেয়েছে। শোনো দিদিমণি, সারা কি বললে? আমার থেকে লেখাপড়া শিখে এসছো, অথচ মানুষকে মানুষ বলে ভাবতে করি। সারা কি করেই বা শিখবে? সারা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি যেমন জানোয়ার, তুমিও তো তার বোন, তাই তুমিও তো তেমনি। কথাটা শেষ করলাম না, বুঝলি আদুরি? যতই হোক মেয়ে মানুষ, তারপরে আমাদের গায়ে নতুন এসেছে, তাই এক্ষুনি ওকে বুঝিয়ে দিতা। আরে মদন, মদন না, সারা মদন, বলছি মাটিটা নরম হয়েছে, আজ রাস্তাটা বাঁধতে হবে। হ্যাঁ আদরি, দিদিমণির খামটা তুই না হয় ফেলেই দিয়ে আয়। হাজার হোক প্রেসিডেন্টের শিশির অর্থ। অসভ্য ছোট লোক, গায়ে ভূত কোথাকার! আপনি চুপ করো গো দিদিমণি, শুনতে পেলে ভীষণ রেগে যাবে। শিব ঠাকুরের ভীষণ রাগ, গায়ে সবাই শিব ঠাকুর বলেই ডাকে, শুধু ওই প্রেসিডেন্ট বাবু ছাড়া। প্রেসিডেন্ট বাবুর সঙ্গে শিব ঠাকুরের আদায় কাজ করার সম্বন্ধ, তাকে দেখলেই ক্ষেপে নাল হয়ে যায়। আচ্ছা, খেপা নিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করছি। ঈশ্বরের শিব ঠাকুরকে স্বীকৃতি তার জন্য বাঘা তেঁতুলের ব্যবস্থা করা হচ্ছে। বাঘা তেঁতুলের। দিদিমণি ক্ষেপে নাল হয়ে গেছে। বলো, যুক্তলি গো, আমার কোনো দোষ নেই, আমি এই জালি পথে চললাম। যাবি আমাকে সঙ্গে নিবি? আস্তা দূরে জানি বড়, সর সর, আস্তা কাছে সরে দাও। যদি না সেরি মরবো না, মুখ পোড়া ছোড়া, সেই সকাল থেকে পিছু নিয়েছে। বলি আস্তা ছাড়বি? ভালো হবে না গোটা, কেনে শুধু শুধু মার খেয়ে মরবি। এই ছোটই বাচ্চা অন্তরে কোন সালা? শিব ঠাকুর, একবার এদিকে এসো তো। আমি তো ভয় করি ভাইনি, তুই শিবটাকে ডাকিস না। আমি তো রাস্তা থেকে সরে দাঁড়াচ্ছি। আর কোনোদিন আমার পিছু নিবি? তবে একটা কথা, কি কথা? তোকে আমি প্রাণ দিয়ে ফেলেছি। মাইরি মাইরি মা কালীর দীপ্তি, বিশ্বাস না করিস তুই দাদুকে শুধিয়ে নিস, দাদুকে সব বলেছি। এই মা, দাদুকে আবার কি বলেছিস রে মুখ পোড়া? বলেছি আদিকে আমি বিয়ে করবো, তাকে না পেলে আমি প্রাণে বাঁচবো না। দাদু কি বললে? সে কি করে হয়? ওই ছুটে লতায় ছোড়া শুনে পীড়িত করছে। পুরো নোংরা, হাড়ে হাড়ে মজা। ঘরকে একবার যাই, তারপর দেখাচ্ছি মজা। তাহলে তুই ওই লতাই দিয়ে বাড়ি যাস কেনা? যাই ওই মনসা বাসনে গান শিখতে। গান আমি তোকে শিখিয়ে দেবো, আমাদের ঘর কি যাস? কখন? ওই সন্ধ্যেবেলায়? হ্যাঁ, একটু আঁধার হতে পারে। ওই শালু চিনেছে গোপাল আদুরি ছোড়া। আচ্ছা বাবু, আপনি
ওদিকে নগর যাওয়ার বন্ধ হয়ে গেল। কি ভেবেছিস কিছুটা? কেন তুই নগর নিয়ে গেলি না? আজ তো নগর লাগবে না বাবু। কেন লাগবে না? আমাকে না, আমাকে তুই নেকা হয়েছিস? বল কেন লাগবে না? আরে জল হয়ে জমির বাঁধ নষ্ট হয়ে গেছে। বেশ টানা হলো, কিন্তু আমার বাড়িতে আর কাজ ছিল না। 4টে বসে ছানি কাটা, রাজমিস্ত্রি কাজে লেগেছে, তাকে ইট বয়ে দিতে হবে। ওদিকে আমার এক বন্ধুর ভাই, সে বিজি হয়ে আসছে, পঞ্চায়েত থেকে থেকে মাছ ধরতে হবে। এই কাজগুলি কি হবে? করবো না। করতে হবে গো প্রেসিডেন্ট বাবু। কি হয়েছে? কি ব্যাপার? জটাজ কাজে যেতে পারবে না। শরীর খারাপ নাকি? তা নয়, তবে ওই শিব ঠাকুর বলছিল। কি বলছিল? কি বলছিল সে লাঠের মোটা বাচ্চা? বল, থামলি কেন? আগে বলছিল আজ ওই স্কুলের রাস্তায় মাটি দিতে হবে। মাটি দিতে হবে? আমার বাড়ি আবদার পেয়েছে। অত চোট উঠছিস কেন? মারটা তবে তেমন মার মারিনি, একটু শিখিয়ে দিলাম মাত্র। কথাটা ভেবে রাখ না। লেখাপড়া শিখলে ভদ্রলোকের ছেলেরা, তোরা বেকার খেতে যাবি কেন? রাস্তার মাটি দরকার হলে ভদ্রলোকরা দেখ। সন্ধ্যটা খবরদার সেই রাস্কেলটার কথা শুনে বেকার খেতে যাবি না। কি বুঝলি? বুঝলি তো? কি বলবি বলতো? হ্যাঁ, যদি দেখে সব কথা বলে দিবি। হ্যাঁ, তাই বলবো বাবু, তাই বলবো। কি বলবি বলতো? বলবো শিব ঠাকুর, তোমার কাছে আমাকে আর ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে যেতে হবে না। আজ থেকে আমার ছুটি। তার মানে প্রেসিডেন্ট আমাকে চোর মেরেছে, তাই তার কাজে আমি জবাব দিয়ে গেলাম। মিষ্টি তুই কর মেরে, তোকে তো আমি ঠিক চিনতে পারছি না। কি করে চিনবে গো আপনি? আমি তো সেই মামার বাড়িতে ছিলাম। আচ্ছা। মাটন বাড়ি থেকে আপনি চেনেন? হ্যাঁ হ্যাঁ, খুব চিনি খুব চিনি খুব চিনি। আমি তার ছেলের মেয়ে, লাদনি গো লাদনি। তুই চরণের মেয়ে। ও তাহলে তুই আমাদের বাড়ি যাস না কেন? শুধু শুধু কেন যাব প্রেসিডেন্ট বাবু? আরে শুধু শুধু যাবি কেন? কাজ করতে যাবি, কাজ করতে যাবি। আমার বাড়িতে কি কাজের অভাব? সারা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বাড়িতে আবার কাজের অভাব? বারেটা সারা পরে শুনবে। আর আগে তুমি বলো, জটার গায়ে কেন হাত দিয়েছো? আরে সে আমার কাজে যায়নি বলে। গায়ের কাজ কি তোমার কাজ নয়? গায়ের থেকে ফসল ফসবে, মা মাটির কে নিয়ে ব্যবসা করবে, অথচ মাকে তুমি ভালোবাসবে না। এটা কিরকম কথা প্রেসিডেন্ট? শিব ঠাকুর, হ্যাঁ। চলো ওরা খোঁজা ছুরি কোদাল নিয়ে চলে এসেছে, এসো। দাদা বাবা, আগে প্রেসিডেন্টের সঙ্গে একটা ফয়সালা করে নিয়ে আয়। শোনো শিব, আমি এই গ্রামে আসার পর থেকে তুমি আমার পেছনে দেখেছো। অনেকে অনেক কথা বলছে, আমি কোনো গ্রাহ্যই করিনি। কিন্তু আমি জানতে চাই, এই তুমি কি আমার সঙ্গে ঝগড়া করতে চাও? বাঁচাই না, তবে তুমি সারা যদি চাও তাহলে তো আমি পিছপা হব না। ভালো কাজ যদি করতে চাও তাহলে আমি তোমার সঙ্গে হাত মেলাবো। বাড়িয়ে দিচ্ছি হাত, মেলাও হাত। তোমার হাতে হাত মেলাবো আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি 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 শালা, তুমি প্রেসিডেন্ট। হ্যাঁ, শালা শহরে লেখাপড়া জানা সব শিবুর এই বরাত ছাপিতে সুসুর এখানে ঢুকবে, এটাই শালা সত্যি। এই বাজে কথা বলবে না। আরে দূর শালা, কাকে জ্ঞান দিচ্ছ? তোমার মতো বাজে লোকের সঙ্গে বাজে কথা বলার মতো সময় আমার কাছে নেই। শোনো প্রেসিডেন্ট, গায়ের ছেলে মেয়েরা রাস্তা দিয়ে বর্ষাকালে চলতে পারে না। ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে যেতে গিয়ে কাদায় পড়ে যায়, তাই রাস্তাটা আমরা বাঁধতে চললাম। এই দাদাদুরি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? হ্যাঁ,
যে আমাদের মা। যে ছেলে মাকে ভালোবাসে না সে শালা লোক। যারা মা মাটিকে নিয়ে ব্যবসা করে তারা সারা দেশদ্রোহী। চিৎকার করবে না বলে দিচ্ছে। না করলে তোমরা শালা শুনতে পাবে না, কারণ তোমাদের দোকানে ভরা আছে স্বার্থের তুলো। শোনো বিষ্ণুদের মহিমা, গায়ে বাস করতে হলে গাকে মায়ের মতো করে পুজো করতে হবে, মায়ের সেবা করতে হবে। তোমার কৃষ্ণটা আমাদের সঙ্গে আগামী রবিবার কাজে যাবে, আজও যাবে। আগামী রবিবার দিন আমরা গ্রামের পচা গলা নর্দমাগুলোকে পরিষ্কার করবো নিজেরাই। সেদিন তোমার কৃষ্ণটা আমাদের সঙ্গে যাবে। তাহলে শালা নিজেই জামা কাপড় খুলে কাঁধে কোদাল নিয়ে কাজে নেমে পড়ো। আজ তো শালা বন্ধ থাকবে না। কি বলতে চাও তুমি? মায়ের ফসল খাবে, মানুষের মাঝে বাস করবে, অথচ মা মাটি মানুষকে ঘৃণা করবে। তা কখনো হয় প্রেসিডেন্ট? ভুলতে চেয়েও না। যদি সারা ভুলে যাও তাহলে তোমার অনেক কিছু ভুল হয়ে যাবে। কথাটা মনে রেখো। আরে চাইনা কুকুরের মতো ঘাউ ঘাউ করে গিয়ে ভাগতি পাড়ায়। প্রেসিডেন্ট মহেম গাঙ্গুলি তোকে থোড়ায় কেয়ার করে। বড়বার বলেছিস তোকে এমন টাইম দেব তুই কোনোদিন জীবনেও মাথা তুলে দাঁড়াতে পারবি না। তবেই আমার মহেম গাঙ্গুলি। না 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 না, আমরা কিছুতেই ভাবতে পারছি না এই অসভ্য পরিবেশে মানুষ থাকতে পারে। আমি আর এক মিনিট ওইখানে থাকবো না, আমি এখন নেই কলকাতা চলে যাবো। কি হলো রে কেষ্ট? আমার সুটকেসটা নিয়ে আয়, ট্রেনের টাইম হয়ে গেল যে। তোমার ঘড়ি বোধহয় ফাঁস যাচ্ছে চিত্রা। তুমি আশ্চর্য হয়ে গেছো তাই না? স্যার, আমি তো ভাবতেই পারি না কুমু, কি ব্যাপার হঠাৎ এখানে চলে এলে? তোমাকে দেখতে এলাম। বাজে বকো না তো। তুমি রাগ করেছো? তুমি বিশ্বাস করো আমি না, আমি তুমি স্বার্থপর, তুমি মিথ্যাবাদী। আমি তোমার সঙ্গে কথা বলবো, আমার হাত ছাড়ো। চিত্রা ঠিক আছে, মহিমদাকেই তাহলে কথাগুলো বলে যাই। কথাটা অবশ্য খুবই বেদনাদায়ক, আর না বললেও কোনো উপায় নেই, কারণ বাবার মুখের উপরে তো আমি আর কথা বলতে পারি না। তিনি নিজে পছন্দ করে যখন স্থির করেছে, মেয়েটা অবশ্য ভালো, আর চোখ দুটো না অপূর্ব। তার মানে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? ননসেন্স। রাগ যে তোমার মিষ্টি, রাগ যে তোমার মিষ্টি আরো ওই অনুরাগের তোমায় রাগায় সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি আরো অনুরাগের তোমায় রাগায় সোনার মেয়ে। রাগ যে তোমার মিষ্টি আরো। আমার ঠিক সময় আসা হয়নি, মানে
বলো ইংরেজি শালা বুঝি না। সেই কবে পাঠশালা থেকে বেরিয়েছি, বড় স্কুলে যাওয়ার আর সৌভাগ্য আমার হয়নি। তাই শালা তুমি ইংরেজি বললে আমার চিত্তে একবার অন্ধকার। আরে প্রেসিডেন্ট বাড়ি খেলা তো ভারী বাগিয়েছে। হ্যাঁ, এক রাত বুঝতে পারছি কি শালা কি মাইনে লাগছে দারুণ। চাইলে আপনিও দু একটা নিতে পারেন। না বাবা, ওই ফুলগুলো আবার অসভ্য হয়ে যাবে। বেরিয়ে যাও এখান থেকে। আরে খবর বেরিয়ে যাবো নাকি? আমি কোথায় কাজ বন্ধ করে ভিডিও বাবুর সঙ্গে দেখা করছিলাম। আচ্ছা, আপনি আমাদের নতুন ভিডিও বাবু এলেন। হ্যাঁ, নমস্কার। নমস্কার। এলে কি হবে শালা? সেই পুরনোগুলোর মতো ঠিক জায়গাতেই তেতে আটটা লাগিয়েছেন। তার মানে আরে মশাই, আগেকার পুরনো সাহেবরা তারাও তো এসে ঠিক এইখানেই ডেরা গাড়ত আর চা খেত, প্রেসিডেন্ট বাবুর সঙ্গে বসে গুজুর হুসুর ফুসুর করে গ্রামের উন্নতি করত। আপনিও তো সারা ঠিক পুরনো জায়গাতেই এসে ঢুকে পড়েছেন। বেশ করেছে। বেশ করলে চলবে না। সরকার ওনাদেরকে কাজ করতে পাঠিয়েছে। সারা সরকার লাখ লাখ টাকা দিচ্ছে গায়ের উন্নতির জন্য, চাষের উন্নতির জন্য। সে কথাটা ওনাদেরকে মনে রাখতে হবে। বাহ, আপনি তো দারুণ বললেন। হ্যাঁ, বা বলেই ছেড়ে দিলে হবে না। শুট বুট খুলে মাটির রাস্তায় নেমে পড়ুন। আমি যাবো। গ্রামগুলোকে দেখে আসুন স্যার। গ্রামগুলো মরে গেছে স্যার। মরা গ্রামগুলোকে আবার বাঁচিয়ে তুলতে হবে। গ্রাম না বাঁচলে স্যার শহর বাঁচবে না। তাই তো শহরের বাবুদের আমি ডেকে বলি, কি বলে? তোমরা গাঁয়ে ফিরে এসো। এখানে আমাদের অনেক এটা গান নয়, এটা যে আমাদের মা। এখানে আছে মা, মাটি, মানুষ। নমস্কার ভিডিও বাবু, আবার দেখা হবে। আসি, ভালো থাকবেন। আশ্চর্য মানুষ। অসভ্য অশিক্ষিত চাষাটাকে তুমি মানুষ বলছো কুমু? কিন্তু সম্মান বোধ নেই। চিত্রা, কথাগুলো কিন্তু সত্যি। বিডিও বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই বলো না কেন, তারা কিন্তু আসলে জনগণের সেবক। আমার বাবা অনেক টাকা পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়েছে বলেই সরকার কিন্তু আমাকে চাকরি দেয়নি। চাকরি দিয়েছে আমাকে জনগণের সেবা করবার জন্য, মানুষের কাজ করবার জন্য, দেশের কাজ করবার জন্য। তাই বলে গালাগালি সহ্য করতে হবে? তুমি রাস্কেলটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করবে না কুমু? আমার সাহস নেই। কি বলতে চাও তুমি? একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করার মতো দুঃসাহস আমার নেই। তোমাদের গ্রামে আমি ঢুকেই প্রথম আমি ওই কাজ পাগলা লোকটাকে দেখেছি। নিজে মাথায় করে ঝুড়ি ভর্তি মাটি নিয়ে আগে হেঁটে চলেছে। মাটির গন্ধে মানুষটা যেন মাতাল, সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে, তবু তার মুখে লেগে রয়েছে অপূর্ব এক হাসি। গুড মর্নিং স্যার। ও হ্যাঁ, গুড মর্নিং। স্যার, আমি শিবনাথ ব্যানার্জির ভাই ইন্দ্র। হ্যাঁ স্যার, আমার দাদা দুর্ব্যবহারের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমাকে ক্ষমা করুন। আরে ছি, এতে আবার ক্ষমা চাওয়ার কি আছে? স্যার, তিনি আমার সঙ্গে এমন কোনো খারাপ ব্যবহার করেননি যার জন্য আপনি আমার কাছে ক্ষমা চাইছেন। স্যার, আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি। তুমি মনে না করলেও আমি করেছি। নিশ্চয়ই কিছু হয়েছে। আজ সকালে ছোট লোকটা আমাকে অপমান করেছে। চিত্রা, আমি প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলির বোন, ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ। সেই অশিক্ষিত ছোট
সম্মান সব চলে গেল। চলি স্যার, কিছু মনে করবেন না, নমস্কার। এই শুনুন ইন্দ্রনাথ বাবু, হ্যাঁ স্যার, যদি কিছু মনে না করে আমি আপনার কথা একটু জিজ্ঞেস করি, হ্যাঁ। আপনি এখন কি করেন? এতদিন আমি কিছুই করিনি মানে দাদা করতে দেননি। আচ্ছা, 2 বছর আগে M.Com পাস করে বাড়িতে বেকার বসে আছি। হ্যাঁ, চান্স অবশ্য আমি অনেকে পেয়েছিলাম, কিন্তু আমার দাদা চাকরির ঘোর বিরোধী। ওনার ইচ্ছা আমি এই গ্রামের স্কুলেই মাস্টারি করি আর নিজের হাতে চাষ করি। বেশ তো, কিন্তু স্যার, এই গায়ের মাটি কামড়ে বড় থাকলে আমার লাইফটা তো পুরো স্পয়েল হয়ে যাবে। তাই কালই আমি একটা নতুন চাকরিতে জয়েন করছি। কোথায় জয়েন করছেন? কলকাতার একটি ব্যাংকে। মহিমদার ভাই অসীম, সে আমার বন্ধু, আর চাকরিটা সেই আমাকে ম্যানেজ করে দিয়েছে। সে আশা তুমি আর করো না, চাকরির আশা তুমি ত্যাগ করে দাও। মহিমদা, অসীমকে আমি মানা করে দেবো, সে যেন তোমাদের এই বাণিজ্য গোষ্ঠীর সঙ্গে কোনো সম্পর্কই না রাখে। উদর পিণ্ডে তুমি উদর ঘরে চাকরি দিলে? আরে তুমি ঠিক বলেছো অসীম, তুমি ঠিকই বলেছো। আমি বলছিলাম কি, থাক দাদা, তোমাকে আর কিছু বলতে হবে না। আচ্ছা ইন্দ্র, ভেতরে গিয়ে একটু বিশ্রাম কর ভাই। আর শোন না, তুই কিছু মনে করিস না, রেডি হয়ে থাকিস। আরে চাকরি তোর রেডি। বাড়ি বয়ে যে অপমান করে গেল তার ভাইকে তুই চাকরি দিবি? আরে দাদা, আগুনে ঘর পড়ে বলে আর কি কেউ প্রদীপ জ্বালে না? আরে কনগ্রাচুলেশন অসীম, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ থ্যাঙ্কস, সো মেনি থ্যাঙ্কস। তোমার এই কথাটা না আমি চিরকাল মনে রাখবো। হ্যাঁ মহিন্দা, বলো বলো। আসুন, আপনার সঙ্গে আমি একটু গ্রামের ভিতরে ঘুরতে যাব। সে কি গো, গ্রামের ভিতরে যাবে কি? যাবো মহিমদা, যাবো। পায়ে চলা মেঠো পথ ধরে আমি এই অঞ্চলের সবকটি গ্রাম আমি দেখবো। আচ্ছা, প্রাণ খোলা ওই মাটির মানুষগুলোর সঙ্গে আমি মিশবো। পল্লীর পাগল করা বাউল রাখালিয়া বাঁশির সুর যে মাটি থেকে জন্ম নিয়েছে, সেই মায়াবিনী মাটির মাকে আমি আবার নতুন করে সাজিয়ে দেবো মহিমদা, আমি আবার নতুন করে সাজিয়ে দেবো, নতুন করে। কুমুদ দেখছি একদিনই কবি হয়ে। তা হোক দাদা, তুমি কিন্তু সামনের উইকেই কলকাতা যাবে। আচ্ছা, যেমন করে হোক আমাদের লাইসেন্সটা বার করতে হবে। আর আমি কাল ইন্দ্রকে নিয়ে 8টার গাড়িতে চলে যাব। আচ্ছা, কিন্তু ভালো করে ভেবে দেখ বসি, এই শিবুর যা ব্যবহার তাতে তুই তুই চুপ কর তো, আমি অন্য চিন্তা করছি। আচ্ছা ইন্দ্র, তুই বাড়ি থেকে চলে গেলে মানে সাবিত্রীর অবস্থাটা কি দাঁড়াবে একবার চিন্তা করে দেখেছিস তো? হ্যাঁ ঠিক ঠিক, এ কথাটা তো ভাববার মতো। আরে এ ইন্দ্র থাকতে যে হারে ব্যবহার শিবু করে আচ্ছা অসীম, সাবিত্রীকে যদি আমি সঙ্গে নিয়ে যাই? আরে সেটাই তো উচিত। হ্যাঁ হ্যাঁ, তোমার তো একটা কর্তব্য আছে। তোর শ্বশুর লোকটা আবার শিবুদার অন্ধ ভক্ত। তুই জগদীশ মাস্টারের কথা বলছিস? আরে সে আমার একটা মানুষ। আচ্ছা অসীম, সাবিত্রীকে নিয়ে গিয়ে আমি কোথায় রাখবো? কেন? আরে ছোটখাটো একটা বাড়ি দেখে নিবি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, সাবিত্রীকে মোটেই এখানে রেখে যাওয়া ঠিক হবে না। তাছাড়া আমার দাদাকে আমি এতটুকু বিশ্বাস করি না, তাহলে মূর্খ লোক একটা। না, সাবিত্রীকে আমি কালই কলকাতায় নিয়ে যাবো। কালই তুই এক কাজ করছি, বলো। অন্য কাউকে তুই দিয়ে দে। আচ্ছা দাদা, তুমি এত দেরিতে বোঝো কেন বলো তো? টাকার চেয়ে আগে দরকার ওই শিবুটাকে ট্রাইট দেওয়া। ইন্দ্র তার বউকে নিয়ে চলে গেলে ওই জানোয়ারটার পাঁচটাই যে ভেঙে যাবে, সে খেয়াল কি তোমার আছে দাদা? ইন্দ্রকে সে প্রাণ দিয়ে ভালোবাসে, ইন্দ্র স্ত্রীকে সে স্নেহ করে। আর মানুষের জীবন থেকে স্নেহ ভালোবাসা এগুলো চলে গেলে থাকলো কি? এবার ওই জানোয়ারটা নিজের আগুনে নিজেই পুড়ে মরবে।
শশী, তোর বুদ্ধি যে এত বেশি তা তো আমার জানা ছিল। দাদা, এ সবই তো আমি তোমার কাছ থেকে শিখেছি। আয় ভাই আয়, ঈশ্বর তোকে আরো শুভ বুদ্ধি দে। এবার দেখবো সেই শয়তান শিবেটাকে, রাস্কেলটাকে এমন টাইট দেব, শিবের মহিন্দাঙ্গুলিকে সে ছোট করতে চায়, তাকে আমি এমন টাইট দেব আর প্রতিদিনই ভাবতেই পারবে না। দেখাবি মাটির সঙ্গে মিশিয়ে দেব। মহিম গাঙ্গুলি। জগদীশ মাস্টারের মেয়ে সাবিত্রী, সাবিত্রী তখন বিয়ে হয়নি। একদিন কলকাতা থেকে বাড়ি আসছে, দেখি যৌবন বন্যায় উচ্ছ্বসিত ওই পদ্ম দিঘির ঘাটে গা ধুচ্ছিল। মাছটা ছিল ফাগুন। আমার চোখে আমি চুপি চুপি ঘাটে নেমে গিয়ে এক আজলা জল তার গায়ে ছিটিয়ে দিয়েছিলাম। পরের দিন সকালে জগদীশ মাস্টার আমাকে ডেকে শাসন করেছিল, কিন্তু কাল থেকে আমাদের কলকাতার বাসায় কে আমাকে শাসন করবে? আর কোথায় থাকবে সুন্দরী সাবিত্রীর লজ্জা? লজ্জা করে বাপু, কোথাও সেজে গুজে বেরোতে হলে আমি লজ্জায় মরে যাই। ছি ছি ছি, কি কাণ্ড বলো দেখি। বিয়ে বাড়ি লোকে গিজ গিজ করছে, চেনা অচেনা পুরুষের ভিড়, তার মাঝখানে আমাকে সেজে গুজে। না বাবা, আমি একা যেতে পারবো না। মা, ও মা, তাড়াতাড়ি এসো, আমি বরং ঠাকুর প্রণামটা সেরে।
মাস্টার সালা মাকে আমি দিয়ে এক্ষুনি চলে আসছি। মা এই তো মা। হ্যাঁ মা। আরে বৌমাও আছে দেখছি, বুঝলে মা? আমার বৌমার মতো শালা। যাকে মা, হ্যাঁ বল বল ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। বল বাবা। এবার থেকে আমি সাবধান হব। আচ্ছা আর হ্যাঁ। আমি যে কথাটা তোমাকে বলছিলাম, এত সকালে মাছ কোথায় পেলি? আর বলো না মা, মাতনকা দিলে হ্যাঁ বললে দাম লাগবে না। দেখো আমি বললাম তা তো হবে না মাতনকা, দাম তো তোমাকে নিতেই হবে। আমি কি শালা মহিম গেল? কি লজ্জার কথা বলো তো মা। পাগল আর কাকে বলে? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ। আসল কথাটা তোমাকে বলা হয়নি। হ্যাঁ। আমাদের ওই শুভকর্মা আচ্ছা। নিয়ে সার আচ্ছা। আর পঙ্কজ ধানের বীজ একবারে ছেড়ে বেরিয়ে গিয়েছে। আর বাগমারি মাঠের ওই ভাকুরি হ্যাঁ। আর পাঠানগড়ের ভেকির আল আচ্ছা। পাঠ হয়ে গিয়েছে। ও আর হ্যাঁ হ্যাঁ বৌমা, তুমি সকাল সকাল রান্না করে রেখো। দূর মাঠের পুলিশের ভাত নিয়ে ছোট বাবু যাবে। বড় বাবু কোথায় যাবে? আমি জল খাবার খেয়ে একটু বিডিও বাবুর সঙ্গে দেখা করতে যাব। বোমা, মাছটা রান্নাঘরে নিয়ে যাও। সময় সময় রান্না করো বাবু। মা, আমি চললাম, আসি তাহলে। সাবধানে যেও। দুব্বা। মা এক কাজ করো, তুমি আমার সঙ্গে মায়া ঠাকুরজিদের বাড়িতে চলো। ঠিক বলেছিস। দাঁড়া, ইন্দ্র কোথায় গেল চট করে এবার ডেকে নিয়ে আসি। কোথায় আবার যাবে? বাবু এখনো নাক ডাকিয়ে নিদ্রে যাচ্ছে। কোথায় আবার যাবি? যাচ্ছ? আমি মায়া ঠাকুরজিদের বাড়িতে যাব। কেন? ছায়ার গায়ে হলুদ, ওরা আমাকে এও বলেছে। না। আমি মাকে সঙ্গে করে নিয়ে না যাচ্ছি। না না, তোমার যা হবে না। বাড়ি ওরা কত করে বলে গেছে। বলুক, তবু তোমার যাওয়া হবে না। বুঝেছি, ঘুম থেকে উঠে চা পাইনি, তাই বাবুর মেজাজ একেবারে গরম হয়ে গেছে। তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার চায়ের ব্যবস্থা করব। শোনো সাবিত্রী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তোমার কি হয়েছে বলো তো? কাল রাত্রে ভালো করে খেলে না, সারা রাত বারান্দায় পায়চারি করে ভোরে ঘুমোলে। অন্যদিন তুমি কত কথা বলো, কাল কিছুই বলে না। তোমার কি হয়েছে বলো তো? কিচ্ছু না। আমাকেও বলবে না? বলবো, তবে এখানে নয়, তবে কলকাতায় গিয়ে। হ্যাঁ, বললে? অসীম আমার চাকরি করে দিয়েছে, আর আমি এক্ষুনি কলকাতায় যাচ্ছি। আর তোমাকেও আমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি। শোনো, আধ ঘন্টার মধ্যে তৈরি হয় না, ঠিক আছে? মা বড় ঠাকুরকে বলেছো? মাকে বলবো, তবে তোমার বড় ঠাকুরকে বলার কোনো প্রয়োজন মনে করি না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সাবিত্রী, জি দাদা তোমার জন্য জীবন দিতে পারে, যাকে নিয়ে পাহাড় সমান গর্ব অহংকার। তুমি শিক্ষক হবে, চাষ করবে, এই যা স্বপ্ন, তাকে তুমি এইভাবে অপমান করতে চাও? সাবিত্রী, ক্লাস 5 এ পড়া মেয়ে আমাকে জ্ঞান দেবে? I can't join it. It is the perfection of humanity. Don't measure it by academic standard. চিরন্তন মানবিকতাই প্রকৃত শিক্ষা ইন্দ্র। তাকে কেতাবি শিক্ষার দাড়িপাল্লায় নাই বা মাপ নেই। বাবা, আমি সব শুনেছি বাবা। অসীমের মুখে ঘটনা শুনে আমি ইন্দ্রকে মানা করতে এসেছি। আপনার মানা আমি শুনবো, এ কথা আপনি ভাবলেন কি করে? জামাই হবার আগে তুমি আমার ছাত্র ছিলে, তোমার মধ্যে রয়েছে আমার বুনিয়াদী শিক্ষার আদর্শ। শিবু আমার স্বপ্নের পরিকল্পনা ঘোষণা করবে, সেই ঘোষিত পরিকল্পনা তুমি রূপদান করবে। এ আমার সাথ, এ শিবুর সাথ। থাক থাক, অনেক উপদেশ শুনেছি, দাদার অনেক অত্যাচার অসভ্যতা আমি সহ্য করেছি, কিন্তু আর না। আজ এক্ষুনি আমি আপনার মেয়েকে নিয়ে এই গ্রামের নোংরা পরিবেশ ছেড়ে কলকাতায় চলে যাচ্ছি। মা, লক্ষ্মীর প্রসাদ যে মাটিতে পড়ে গেল। মা, ইন্দ্র বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে, এ তার ইঙ্গিত। বৌমা, আমি যাব না মা, আমি তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। গায়ের মাটি তোমার
বইটা একটু পড়ে আমাকে তোমারে করে দিতে হবে। আমি তো শালা মাস্টারমশাই, আপনি কখন এলেন? আরে আমি তো আপনার বাড়িতে আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। মা কি হলো গো মা, তুমি কাঁদছো কেন? আরে তোমার চোখে জল। মাস্টার মশাই চুপ করে দাঁড়িয়ে আছে, বৌমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আসলে ব্যাপারটা কি বলো তো মা? ইন্দ্র, আরে কি হলো রে, দেরি করছিস কেন? ট্রেনের টাইম যে হয়ে এলো। ও আচ্ছা আচ্ছা, আমি ভেবেছিলাম না তোরা রেডি হয়ে গেছিস। আচ্ছা ঠিক আছে, পরের ট্রেনেই যাবো, কেমন? তোরা তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমি টিকিট কেটে ওই ওয়েটিং রুমে ওয়েট করবো। আর হ্যাঁ ইন্দ্র, বেশি দেরি করিস না কিন্তু। এইবার আমি বুঝতে পেরেছি। আরে মাস্টারমশাই, আপনারা আমাকে না বললেও ব্যাপারটা আমি বুঝে নিয়েছি। ছোট বাবু বৌমাকে নিয়ে কলকাতায় বেড়াতে যাবে। আরে বাবা, এতে লজ্জার কি আছে? তাই ছোট বাবু মুখ হেট করে দাঁড়িয়ে আছে। এই দেখো আমার মা মেয়েটি কেমন টুকরে টুকরে কাঁদছে। আরে এতে কান্না কি আছে? দুদিন পরেই তো ওরা আবার ফিরে আসবে। না শিবু, হ্যাঁ? তার মানে? ওরা আর ফিরবে না। মা! তার মানে কি? ইন্দ্র চাকরি করতে কলকাতায় যাচ্ছে, তাই বৌমাকে ওর সঙ্গে নিচ্ছে বাবা। ইন্দ্র! চিৎকার করছো কেন? চিৎকার করলে কি আমি আমার মত বলে নেবো মনে করেছো? বদলাতেই হবে। তার মানে চাকরি করা তোর চলবে না, কলকাতায় যাওয়ার তোর চলবে না। তোকে গায়ের স্কুলে মাস্টারি করতে হবে, তোকে নিজের হাতে চাষ করতে হবে। কেন 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 কি জন্য? আমি লেখাপড়া শিখিনি, আমার ব্যক্তি স্বাধীনতা নেই। 2 বছর ধরে পড়ে পড়ে মার খাচ্ছি তোমার মাতাল বোনের খেয়াল মেটাতে গিয়ে। এদিকে একটা অশিক্ষিতা গাইয়া মেয়েকে জোর করে আমার উপর চাপিয়ে দিয়েছো। আপনি চুপ করুন। তোর মনে যে এত পাপ, তা আমরা জানতাম না রে ইন্দ্র। থামো থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। তোমাকেও আমি হাড়ে হাড়ে চিনে নিয়েছি। জীবন ভোর এক চোখামি করে বড় ছেলের দিকেই ঢোল টেনেছো। মা হয়ে এক ছেলেকে বেশি স্নেহ দিতে তোমার লজ্জা করে না? ওরে হতভাগা, মায়ের স্নেহকে তুই ভাগ করতে চাস? মা এত ছোট তোর মন, মা এত নিচে নেমে গেছিস তুই। আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। সারা প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি, তুমি আমার সোনার সংসার ভেঙে দিয়েছ। শিবু, আমি মুখ পেতে সহ্য করব, কিন্তু কোন শালা যদি আমার মাকে অপমান করে, আমি সহ্য করব না। আমি মনে করেছিলাম তুই আমার সেই ছোট্ট ভাই, যাকে কাঁধে দিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি, যার কান্না থামাবার জন্য ওই দিঘিতে ঝাঁপ দিয়ে আমি পদ্ম ফুল তুলে এই শালিক পাখির বাচ্চা পড়তে গিয়ে আমি পড়ে গিয়েছিলাম। তুই কত কেঁদেছিলি,
করার মতো আর কেউ নেই। তাই বলছিলাম কি, ওকে আর আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যেও না। না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। আমি গেলে কে করবে মায়ের সেবা, কে করবে বট ঠাকুরের যত্ন? সন্ধ্যাবেলায় তুলসী তলায় কে জ্বালাবে সন্ধ্যা প্রদীপ? ও তাহলে কি বুঝবো তোমার সঙ্গে ভাসুর ঠাকুর? ভুল কথা তুমি বলো না। আমি তোমার সঙ্গে কলকাতাতেই যাব। মা, আপনারা আমাকে ক্ষমা করবেন। আপনারাই শিখিয়েছেন পতি সঙ্গ সতী স্বর্গ। তাই আপনাদের ছেড়ে আমি চিরদিনের মতো কলকাতায় চলে যাচ্ছি। মা, টিয়া পাখিটা হয়তো আমাকে খুঁজবে, কাজল চোখে গায়টা হয়তো দুদিন খাবে না। ওদের বুঝিয়ে বলবেন। আর মায়া ঠাকুরজি যদি ডাকতে আসে তাহলে তাকে বলবে, সাবিত্রী গভীর মনে কাঠ কাটতে গিয়ে মরে গেছে। গেল বনবাসে, কৌশল্যা জননী কাঁদে, মরমে মরিয়া বুঝি হয় রাম সীতা গেল বনবাসে। ও রাম সীতা গেল বনবাসে, কৌশল্যা জননী কাঁদে, মরিয়া বুঝি হায় রে। রাম সীতা গেল বনবাসে, রাম সীতা গেল বনবাসে। কালয়ে বাঁধিছে ভর
তোর শরীরটা কি গরম। বুকে যে তুষের আগুন আর দিন জ্বলছে। এতরি শোন 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 শোন, তুই ওই তেঁতুল তলায় দাঁড়িয়ে থাকবি ঠিক আস্তার পাশে। আমি তোকে পেশাব দেব আর কানে কানে শোনাবো কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। কাজলা আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল। কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, কাজলা কালো আসবি কবে বল। আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল, আসবি কবে বল রে কাজলা, আসবি কবে বল। কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল, কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বল। কি বললে রে ছোড়া? মরণ গায়ে হাত দিলি কেন রে মুখ পোড়া? হাত করিস না মাইরি, দেখ না তোর শরীরটা নরম না শক্ত। মরণ মুখ পোড়া ছোড়া লজ্জাও করে না। দাদুরি দিদি দাঁড়া দেখাচ্ছি মজা। ক্ষমা ঘেন্না করে আজ যদি শিব ঠাকুরকে না বলেছি তা আমার এই আদুরি নামটি পাল্টে দিস। শোন শোন দাদুরি, তোকে দুরু শিবে দিবি করে বলছি, এর আগে তোর গায়ে হাত দেবো না, কি বললি? দেবো না। তোকে বিয়ে করবো আমি? তা কেনে আমি তোকে বিয়ে করবো। তার আগে একটা আমাকে জিনিস এনে দিবি। কি জিনিস রে আদুরি? দুরেল শাড়ি? না তবে কি? খানিকটা বেটের দড়ি। তোরই কি হবে? আর গলায় দিয়ে মরবো। এই তোরটা তুই লোটাই কাটতে বলিস। জটা 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 জটা, এই জটের ঘরকে তোকে একদিন যেতেই হবে রে আদুরি। বলিস তাকে এবার ওই কৃষ্ণের বাবু দুর্গা পিটিং এনে পুজো করবে। অষ্টমীর দিন লাক্ষ লড়াই হবে, লাক্ষ লড়াই। বলিস তোর ওই মোমের পর লকাইকে
জুতোর দোকানে গেলাম, বললে জুতোর নেই। পাশেই ছিল একটা আফগানি মালের দোকান, টাকা কটা ফেলতি বোতলটা বের করে দিলে। মরণ আর কি, জুতো কেনার টাকায় উনি মদ গিলে এলেন। সবটা গিলিনি আগে, দেখ না অর্ধেকটা ফেরত নিয়ে দেখেছো মদন চাচা? দেখি না ওই বাবলা তলার বসে আছে, জানো তো কামাল, সেই ভাই আর ভাইয়ের বউ কলকাতা চলে যাওয়ার পর থেকে কারোর সঙ্গে আর কথা কইছে। সে কি? ওই বলতেই তো সে কি কুরুক্ষেত্রর কাণ্ড। হ্যাঁ কামাল ভাই, একদম ঘরকে যাচ্ছে না, কারোর সাথে কথা বলছে না, কদিন হলো কিছু খায় নাই, মুখটা একেবারে ভিমরুলের চাপ, চোখ দুটো জবা ফুলের পরে আঙা টক টক করছে, আর চুলগুলো এলোমেলো, মুখটা একবারে ভিমরুলের চাপ। কিন্তু আমাকে যে তার সঙ্গে দেখা করতেই হবে, কলকাতায় ইন্দ্র ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। ভাইয়ের কথা বলতে বলবো না? কাণ্ড হয়ে যাবে। দাদু দাদু শিগগিরই বোতল লোকাও, শিব ঠাকুর আসছে, শিগগিরই বলছে শিব ঠাকুর খুব জ্ঞান করে, শিগগিরই বোতল লোকাও দাদু। শিব ঠাকুর এসে বললো, শিব ঠাকুর এসে বললো আদু আমার কাছ থেকে পালিয়ে যেতে যাচ্ছে। বুড়ো মানুষ তো, তারপর আবার হাত হচ্ছে। সারা দেশের মানুষগুলো এখন ঘুমোচ্ছে। শিবু ভাই, আমি মানে কলকাতা থেকে আজই ফিরেছি, সেখানে একটা ইন্টারভিউ ছিল, ফিরবার সময় হাওড়া স্টেশনে ইন্দ্র ভাইয়ের সঙ্গে দেখা হলো। দেখা হয়েছে? কি বলে মায়ের কথা বললে, আমার কথা বললে, গায়ের কথা বললে, সে তার ভুল বুঝতে পেরেছে। কি বললে মানে? কি বললে বল ভাই কামান, কি বললে? কিছু বলে
গাগুলো ঘুমোচ্ছে। কি চাও তুমি শিব ঠাকুর? তুমি একটা সকাল উঠল তো, একটা সকাল অন্তরে অন্তরে দাও আলো দাও, কালিমা কলুষ যত মুছে নিয়ে যাও। জাগো জাগো সুন্দর তোমার পরশে সবই রাঙিয়ে তোলো। নতুন প্রভাত জাগো সময় হলো, জাগো নতুন প্রভাত জাগো সময় হলো। পাগল করে দেবে আমাকে, আমাকেও পাগল করে দেবে। যে অমানুষ আইবুড়ো বেলাতে আমাকে নিয়ে খেলা করতে চেয়েছিল, সেই অসীমের সঙ্গে সিনেমা থিয়েটার বাজার করতে যেতে হবে আমাকে। আমি ওর সঙ্গে যাব না বলেছে বলে ও আমার গালে চড় মেরে বললে তোমাকে অসীমের সঙ্গে যেতে হবে। না, আমি ওর সঙ্গে কোথাও যাব না। আবার সেই এক কথা। বেশ তো, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আরে বাবা, আমার সময় কোথায়? নতুন চাকরি, তাছাড়া মাথায় যে অনেকটা দায়িত্ব। আর তাছাড়া এক মিনিট লেট হয়ে গেলে অফিসের ম্যাক্সিমাম ক্ষতি হয়ে। এ কি ব্লাউজ পড়েছো? কাল যে তোমাকে নতুন ব্লাউজ তৈরি করে দিলাম। ও ব্লাউজ আমি পরতে পারবো না। কেন? আমার লজ্জা করবে। শোনো সাবিত্রী, এটা গাঁ নয়, এটা কলকাতা শহর। আর মনে রেখো, আমি একজন অফিসার। একটা আলাদা সোসাইটি আছে, তাদের বউরা ওই ঘোমটা টেনে কলা বসে যে ঘরের কোণে বসে থাকে না। তারা নাচ গান জানে, লেখাপড়া জানে, পার্টিতে যায়, পিকনিকে যায়, হই হুল্লোড় করে সবার মন ভরিয়ে দেয়। আমাকেও কি তুমি তাই করতে বলো নাকি? আর সেই জন্যই তো তোমাকে স্পোকেন ইংলিশ শেখাতে চাইছি। আর সেই জন্যই তো বলছি, অসীমের সঙ্গে মিশে সিনেমায় থিয়েটারে গিয়ে, হায়ার সোসাইটিতে গিয়ে নিজেকে তৈরি করে নাও। আচ্ছা সাবিত্রী, অসীমকে তুমি খারাপ ভাবছই বা কেন বলো তো? সে তো তোমাকে রীতিমতো শ্রদ্ধাও করে, কি করে না? তুমি যখন বলছো তখন নিশ্চয়ই করে। সাবিত্রী, এত বাঁকা বাঁকা কথা তুমি কোথায় শিখলে? শিখলে কলকাতায়, তোমার কাছে। সাবিত্রী, তোমাকে জ্ঞান দিচ্ছ? তোমাকে জ্ঞান দেবার মতো বিদ্যে আমার কোথায়? তাহলে তোমাকে যা বলছি তোমাকে তাই করতে হবে। অসীম দুদিন এসে ফিরে গেছে, আজ ফিরে গেলে আমার প্রেস্টিজ থাকবে না। আর তাছাড়া মনে রাখো, অসীম আমার বস, তার ওপরেই নির্ভর করছে আমার চাকরি। চাকরি তুমি করো, আমি করি না। তার সঙ্গে আমি কোথাও যেতে পারবো না। তোমার পর্দার সীমা দেখতে ছাড়িয়ে গেছে। সামান্য একটা গাইয়া মেয়ে নাম লিখতে গিয়ে যার হাত কাঁপে, কলম ভাঙে, ভদ্র লোকের সঙ্গে ভদ্রভাবে কথা বলতে পারে না, কিসের এত অহংকার? আর তোমার মনে রাখা উচিত, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো, আমার মতো ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছে। ইন্দ্র, ইন্দ্র, অসীম আসছে, চোখ মোছো, ওই জন্য কিছু বুঝতে না পারে। ভেতরে আয় অসীম, ভেতরে আয়। ঠিক আছে। চৈতালি রাতে প্রণয় হয়েছে নিভৃতে, বিজনে তোমার সাথে কত কথা হৃদয় মাঝারে ঝর্ণার বেগে ছড়িল কি করে, কত আহ্বান সঞ্চিত ছিল নয়ন পথে প্রেমের সাথে। আরে বাস, অসময়ে এসে আমি বলছি খুব অসুবিধে করে দিলাম। না না, অসুবিধে আর কি, উনি তো অফিসে বেরোচ্ছিলেন। আশ্চর্য, আমি সত্যি আশ্চর্য হচ্ছি বৌদিকে হাসতে দেখে, বৌদিকে কথা বলতে দেখে। আমার টাইম হয়ে গেছে রে অসীম, আমি চলি, বুঝলি? আরে দাঁড়াও ব্রাদার, দাঁড়াও। প্রমোশন তো আমার হাতে, পার্মানেন্টটা হয়ে যাবে। সে তো জানি রে অসীম,
হ্যাঁ যাক, ওখানে যা ইংরেজি শেখাবে তার 10 গুণ ইংরাজি আমি শিখিয়ে দেবো। কি বলেন বৌদি? সে তো বটে। এই, জুতো ঠিক মতো পরা হয়েছে তো বৌদি? আর শাড়ি ব্লাউজগুলো পছন্দ হয়েছে হয়েছে।